বিসিএস প্রশ্ন সলভ প্লেলিস্টের আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা 48তম বিসিএস স্বাস্থ্যের আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্নটা একদম ব্যাখ্যা সহ সলভ করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রথম প্রশ্ন, ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান সংঘাতের প্রধান কারণ কি? আমরা জানি যে ইরানের সাথে ইসরায়েল হোক কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র হোক, তাদের মধ্যে চলমান সংঘাতের প্রধান কারণ আসলে পারমাণবিক শক্তি। কারণ ইরান যেখানে হচ্ছে পারমাণবিক শক্তির দিক থেকে যদি ইসরায়েল কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে একটা থ্রেট হিসেবে কাজ করে, তারা ইরানকে এই ব্যাপারের দিক থেকে ভয় পায়। এই জন্য পারমাণবিক শক্তি হবে তাদের চলমান সংঘাতের মেইন কারণ। তো এই 48তম বিসিএস এর সাম্প্রতিক যে ঘটনা থেকে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে ওই সময়ে ইসরায়েল কিন্তু ইরানের উপরে একটা হামলা চালায়, এবং সেই হামলার নাম কি ছিল? সেই হামলার নাম ছিল হচ্ছে অপারেশন রাইজিং লায়ন, তাই না? অপারেশন রাইজিং লায়ন, যেটা ইরানের তেহরানের পারমাণবিক কেন্দ্রে ইসরায়েল মূলত হামলা চালিয়েছিল। তো পরবর্তীতে ইরান কি করলো? ইরান ইসরায়েলের উপর পাল্টা আক্রমণ চালায়, যেটার নাম হচ্ছে অপারেশন ট্রু প্রমিস 3। তো আমরা জানি যে বর্তমান যেই সময়টা চলছে সেই সময়েও কিন্তু ফেব্রুয়ারি মাসের 28 তারিখ থেকে অথবা 28 ফেব্রুয়ারি থেকে 2026 সালের মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে কিছু সংঘাত কিন্তু ঘটেছিল, এবং সেটা সারা বিশ্বে কিন্তু বেশ ভালো সাড়া ফেলেছিল। কারণ স্বাভাবিক একটা ব্যাপার, মধ্যপ্রাচ্যে একটা সংকট সৃষ্টি হয়েছিল ওই সময়। যদিও বর্তমানে দুইটি দেশ মৌ স্বাক্ষর করেছে, তার মানে কি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, তারপরও সেই সমঝোতা স্মারকের কার্যকারিতা নিয়েও কিন্তু বর্তমানে প্রশ্ন উঠছে, এবং সেটা কতটুকু মাত্রায় তাদের সংঘাতকে আসলে নিরসন করতে পারে সেটা নিয়েও বেশ আলোচনা চলছে। তো সেটা ছিল 48তম বিসিএস এর ওই সময় সাম্প্রতিক থেকে আসা প্রশ্ন। যাই হোক, এখন এটা ইম্পর্টেন্ট। কোন দেশের গৃহযুদ্ধের কারণে ইউরোপ জুড়ে অভিবাসী সংকট সৃষ্টি হয়? আমরা জানি এটা সিরিয়া যুদ্ধের কারণে ইউরোপ জুড়ে অভিবাসী সংকট সৃষ্টি হয়। তো আমাদের মনে রাখতে হবে যে সিরিয়াতে গৃহযুদ্ধ শুরু হয় 2011 সালে, এবং সেই 2011 সালে সরকার ছিল কাদের সরকার? বাশার আল আসাদের সরকার। সেই বাশার আল আসাদের সরকারের সঙ্গে হায়াত তাহরির আল শাম এই গোষ্ঠীর অথবা এই যে বিদ্রোহী গোষ্ঠী, এই গেরিলা গোষ্ঠীর সংঘাত চলতেছিল, এবং এভাবেই তাদের মধ্যে কিন্তু গৃহযুদ্ধ চলমান ছিল। পরবর্তীতে কি হলো? পরবর্তীতে কিন্তু বাশার আল আসাদ সরকারের কিন্তু পতন হয়, এবং আবদুল্লাহ আল সারার নেতৃত্বে কিন্তু সিরিয়াতে বর্তমান সরকার প্রচলিত আছে। তারপরে দেখা যায় অলরেডি কিন্তু এসডিএফ অর্থাৎ সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের সঙ্গে বর্তমান সরকারের কিন্তু এখনো সংঘাত চলমান আছে, অর্থাৎ গৃহযুদ্ধের যে খুব বেশি অবসান হয়েছে সেটা কিন্তু আমরা বলতে পারতেছি না। তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে সিরিয়া। এরপর আমরা দেখি কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন? আমাদের মনে রাখতে হবে এটার আনসার হবে কি? ভাস্কো দা গামা। তো আমরা একটু মনে রাখি যে ফার্দিনান্দ ম্যাগেলান, তার অবদান কি ছিল? ফার্দিনান্দ ম্যাগেলান কিন্তু সর্বপ্রথম তিনি পুরো পৃথিবী জলপথে ঘুরে আসার একটা পরিকল্পনা করেন, এবং মোটামুটি তিনি সফল হন। এবং ফার্দিনান্দ ম্যাগেলানের এই যে অভিযান, সেই অভিযানের কারণে পৃথিবী যে গোলাকার, এই ধারণাটাও কিন্তু আস্তে আস্তে প্রচলিত হওয়া শুরু করে, অথবা যাদের মনে সন্দেহ ছিল তাদের সন্দেহটা কাটা শুরু করে। আরেকটা কথা আমরা এখানে মনে রাখবো যে ভাস্কো দা গামা যখন ভারতে আসা জলপথ আবিষ্কার করেন, আমাদের আরো একটা ব্যাপার একটু মনে রাখা জরুরি, যে উপমহাদেশে পর্তুগিজ শক্তির বিস্তারের প্রকৃত সহায়ক কে ছিল, অথবা কে উপমহাদেশে পর্তুগিজ শক্তির বিস্তার ঘটায়? তার নাম হচ্ছে আলবুকার্ক। আমরা এই নামটাও মনে রাখবো, আলবুকার্ক, যে কি করছিল? উপমহাদেশে পর্তুগিজ শক্তির বিস্তার করেছিল কে? আলবুকার্ক। কে প্রথম গ্লোবাল ভিলেজ ধারণাটি উপস্থাপন করেন? গ্লোবাল ভিলেজ এই ধারণাটি উপস্থাপন করেন হারবার্ট মার্শাল ম্যাকলুহান। তো তার আরো একটা ধারণা আছে, একটা হচ্ছে দ্য মেসেজ ইজ দি মিডিয়ান। তার আরো একটা ধারণা কি? আর একটা ধারণা হচ্ছে দ্য মিডিয়ান ইজ দ্য মেসেজ। দ্য মিডিয়াম ইজ দি মেসেজ। ওকে, এটা হচ্ছে তার আরেকটা ধারণা। তাহলে গ্লোবাল ভিলেজের সঙ্গে সঙ্গে দ্য মিডিয়াম ইজ দ্য মেসেজ, এটাও কিন্তু তার একটা ধারণা।
ওকে, এরপরে দেখি হার্বার্ট মার্শাল ম্যাকলুহানের তার দুইটা বইও আছে। একটা বইয়ের নাম আমাদের মনে রাখতে হবে দ্য গুটেনবার্গ মেকিং অফ এ টাইপোগ্রাফিক ম্যান, মেকিং অফ এ টাইপোগ্রাফিক ম্যান। আমরা একটা বইয়ের নাম একটু জেনে রাখলাম, আর আরো একটা ধারণার কথা আমরা একটু বুঝে রাখলাম। ঠিক আছে, দ্য মিডিয়াম ইজ দ্য মেসেজ, এই ধারণাটার প্রবর্তকও কিন্তু হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। কমনওয়েলথ কোন ধরনের দেশ নিয়ে গঠিত? আমরা জানি যে ইংরেজ শাসন থেকে স্বাধীনতাপ্রাপ্ত যে দেশগুলো তাদেরকে নিয়ে কমনওয়েলথ গঠিত হয়। তো এই কমনওয়েলথ ধারণার গোড়াপত্তন হয় কবে? এই কমনওয়েলথ ধারণাটা গোড়াপত্তন হয় কিন্তু 1926 সালে বেলফোর ঘোষণার মাধ্যমে। যদি বলা হয় গোড়াপত্তন কবে হয়, তাহলে অ্যান্সার হবে 1926 সালে বেলফোর ঘোষণার মাধ্যমে। আর প্রতিষ্ঠিত হয় কবে? 1949 সালে লন্ডন ঘোষণার মাধ্যমে। তাহলে এই সূক্ষ্ম সূক্ষ্ম ডিটেলস গুলো আপনার প্রস্তুতিটাকে আরো এগিয়ে নিবে। তাহলে যদি বলা হয় গোড়াপত্তন কবে হয়, তাহলে 1926 সালে বেলফোর ঘোষণার মাধ্যমে। প্রতিষ্ঠিত কবে হয়? 1949 সালে লন্ডন ঘোষণার মাধ্যমে। বর্তমান সদস্য সংখ্যা কত? 56টি। এবং সদর দপ্তর কোথায়? আমরা জানি যে লন্ডনের মার্লবোরো হাউসে, লন্ডনের মার্লবোরো হাউসে। বর্তমান প্রধানকে আমরা জানি যে ব্রিটিশ বর্তমান যিনি রাজা তৃতীয় চার্লস, তিনি কিন্তু বর্তমান এই কমনওয়েলথেরও প্রধান। বাংলাদেশ সদস্যপদ কবে লাভ করে? বাংলাদেশ সদস্যপদ লাভ করে 18 এপ্রিল 1972। আমরা আরো একটা জিনিস মনে রাখবো কি, বাংলাদেশ সর্বপ্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য মানে কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে, সেটার আনসারও কিন্তু হবে কমনওয়েলথ। তাহলে কমনওয়েলথের বাংলাদেশ সর্বপ্রথম কোন আন্তর্জাতিক সংস্থা সদস্যপদ লাভ করে? কমনওয়েলথের ক তারিখে? 18 এপ্রিল 1972। ওকে, 18/4/72, আমি এভাবে মনে রাখতাম 18/4/72 শেষ। আন্তর্জাতিক ওজোন দিবস, ইন্টারন্যাশনাল ডে ফর দ্য প্রিভেনশন অফ দ্য ওজোন লেয়ার, কত তারিখে পালিত হয়? এটার অ্যান্সার হবে হচ্ছে 16 সেপ্টেম্বর। খুবই ইম্পর্টেন্ট কিছু আন্তর্জাতিক দিবস আছে, তাদের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা বেশ কয়েকবার পরীক্ষায় আসছে যে 16 সেপ্টেম্বর কি আন্তর্জাতিক ওজোন স্তর অথবা ওজোন দিবস। তো এই যে ওজোন স্তর আছে, ওজোন স্তর আবিষ্কার কে করছে যদি বলা হয়, তাহলে অ্যান্সার হবে কিন্তু ফেব্রি অ্যান্ড বাইসন। ফেব্রি এবং বাইসন এই দুজন কি করছে? তারা ওজোন স্তর আবিষ্কার করছে। এরপরে যদি প্রশ্ন করে ওজোন স্তরের বৈশিষ্ট্য কে প্রকাশ করছেন, তখন অ্যান্সার হবে ডবসন। দেখেন, আমি কিন্তু ফুল নামটা আমি নিজেও কখনো মুখস্থ করি নাই, আপনাদেরও মুখস্থ করতে বলবো না। যা ছোট ছোট নামের অংশগুলো আপনারা মনে রাখেন, যদি কখনো পরীক্ষায় আসে তাহলে অ্যান্সার করতে পারবেন। এরপরে ওজোন স্তরের সুরক্ষা বিষয়ক প্রোটোকল কি? তো আমি আপনাদের একটা কথা আলোচনা করি, একটা হচ্ছে চুক্তি এবং প্রোটোকল, এই দুইটার মধ্যে পার্থক্য কি? চুক্তি হচ্ছে কোন একটা লিখিত দলিল, এবং কোন একটা চুক্তিকে অবশ্যই যে সদস্য রাষ্ট্রগুলা চুক্তির আওতাভুক্ত তাদের কি করতে হবে? চুক্তিটা মেনে চলতে হবে, এবং একটা চুক্তির মধ্যে অনেকগুলো বিষয় থাকতে পারে। তো এরকম আমাদের জলবায়ু বিষয়ক একটা চুক্তি আছে, একটা হচ্ছে ইউএনএফ 3টা সি, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। তার মানে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটা প্রধান চুক্তি বলা যায় এই ইউএনএফসিসিসি। ওকে, তো এই চুক্তির মধ্যে বেশ কয়েকটা বিষয় চলে আসে, যেমন কিভাবে কার্বন নিঃসরণ কমানো যায়, কিভাবে ওজোন স্তর রক্ষা করা যায়। তো এই কার্বন নিঃসরণ কমানো, ওজোন স্তরটাকে রক্ষা করা, এই সংক্রান্ত ব্যাপারগুলা যেটার আয়তভুক্ত সেটাই হচ্ছে প্রোটোকল। তাহলে কোনো একটা চুক্তিকে যদি আমরা সাফল্যে মানে কোন একটা চুক্তিকে সাফল্য মণ্ডিত করতে হলে, কোন একটা চুক্তির যে শর্তগুলো আছে সেগুলো পূরণ করতে হলে যেই ব্যাপারগুলো পালন করতে হয় সেগুলোই হচ্ছে প্রোটোকল। ওকে, তাই এই হচ্ছে চুক্তি এবং প্রোটোকলের মধ্যে পার্থক্য। প্রোটোকল হচ্ছে ছোট জিনিস, চুক্তি হচ্ছে অনেক বড় একটা বিস্তৃত একটা ব্যাপার। তাহলে ওজোন স্তরের সুরক্ষা বিষয়ক প্রোটোকল কি? মনে রাখতে হবে এটার নাম হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। মন্ট্রিল প্রোটোকল আমরা মনে রাখবো, এটা 1987 সালে এই প্রোটোকলটা স্বাক্ষরিত হয়, আর 1989 সাল থেকে এটা কার্যকর হওয়া শুরু করে। কার্বন নিঃসরণ কমানো সংক্রান্ত প্রোটোকল, কতে কার্বন কতে কিয়োটো, তাহলে কার্বন নিঃসরণ সংক্রান্ত প্রোটোকল কোনটা হবে?
কিয়োটো প্রটোকল। আর প্রধান চুক্তি আমরা কোনটা জানলাম? ইউএনএফসিসিসি। এই চুক্তির আওতার মধ্যেই কিন্তু মন্ট্রিয়াল প্রটোকলও থাকে, কিয়োটো প্রটোকলও থাকে। ওকে, তাহলে প্রোটোকলকে আমরা স্টেপস, কিছু ধাপ বলতে পারি, কিছু শর্ত বলতে পারি, যেগুলো আমার ফিল আপ করতে হবে। এরপরে দেখি আমরা কোন রাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট? যুক্তরাষ্ট্র, ভারত এবং যুক্তরাজ্য সবগুলোর ক্ষেত্রেই। তো আমরা জানি যে যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস। তো এই কংগ্রেসের যেহেতু দুইটা কক্ষ, একটা হচ্ছে উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ। উচ্চ কক্ষে বলা হয় সিনেট, আর নিম্ন কক্ষকে কি বলা হয়? হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। অন্যদিকে আরেকটা থাকে হচ্ছে যুক্তরাজ্য। তাহলে যুক্তরাজ্যের আইনসভার নাম কি? এটার আইনসভার নাম হবে, আমরা জানি যে পার্লামেন্ট। পার্লামেন্ট। এবং এই যুক্তরাজ্যের পার্লামেন্টের মধ্যেও উচ্চকক্ষ হচ্ছে হাউস অফ লর্ডস। হাউস অফ লর্ডস। এবং আরেকটা হচ্ছে হাউস অফ কমন্স। ওকে, এরপরে আমরা দেখি অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব কত খ্রিস্টাব্দে হয়? আমরা জানি 1917 সালে হয়। এখন 1917 সালে জারতন্ত্রের বিরুদ্ধে আমরা জানি সারা রাশিয়া জুড়ে বিপ্লব শুরু হয়। তো এই যে রুশ বিপ্লব জারতন্ত্রের বিরুদ্ধে, এই রুশ বিপ্লবের ছিল দুইটা স্টেজ। একটা হয়েছিল ফেব্রুয়ারিতে, যেটাকে বলা হয় ফেব্রুয়ারি বিপ্লব, এবং আরেকটা হয়েছিল বলশেভিক বিপ্লব। এই বলশেভিক বিপ্লবটা হয়েছিল কখন? অক্টোবরে। অক্টোবরে হয়েছিল, এবং এটা ছিল 10 দিনের। এটাকে 10 দিনের বিপ্লব অনেক সময় বলা হয়ে থাকে। এখন দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? এখানে আমাদের ডিফারেন্সটা বুঝতে হলে এই জারতন্ত্রের অপোজিটে যখন ফেব্রুয়ারি বিপ্লব হলো, ফেব্রুয়ারি বিপ্লব, সেখানে নেতৃত্ব কে দিচ্ছিল? সেখানে নেতৃত্ব দিচ্ছিল কেরেন্সকি। কেরেন্সকি। তো কেরেন্সকি কাদের প্রতিনিধি ছিল? রাশিয়ার যারা বুর্জোয়া শ্রেণী ছিল, অর্থাৎ রাশিয়ার যারা উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত যারা শ্রেণী ছিল, তাদের প্রতিনিধিত্ব করছিল হচ্ছে কেরেন্সকি। ঠিক আছে, তার মানে কেরেন্সকি ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে জারতন্ত্রকে হটিয়ে তারা বুর্জোয়া তন্ত্র চালু করলো। অর্থাৎ মধ্যবিত্ত শ্রেণী বা উচ্চবিত্ত শ্রেণী, যাদের হাতে কি আছে, যাদের হাতে হচ্ছে কিছুটা পুঁজি আছে, তাদের নেতৃত্ব সে চালু করলো। যার জন্য কিন্তু আপামর যারা জনসাধারণ আছে কিংবা শ্রমিক, কৃষক, তাদের কিন্তু অধিকার প্রতিষ্ঠা হয় নাই। যার জন্য পরবর্তীতে কি হলো? পরবর্তীতে কিন্তু হয় অক্টোবর বিপ্লব। এই অক্টোবর বিপ্লবের নেতৃত্ব ছিল দুইজন, একজন ছিল হচ্ছে লেনিন, আরেকজনের নাম হচ্ছে ট্রটস্কি। তো পরবর্তীতে কি হলো? অক্টোবর বিপ্লবের মাধ্যমে লেনিন এবং ট্রটস্কি তারা এই বিপ্লবের নেতৃত্ব দান করলো, এবং তাদের নেতৃত্বেই কিন্তু আসলে রাশিয়ার সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হলো। ওকে, এই হচ্ছে আমাদের দুইটা বিপ্লবের ধারা, একটু মনে রাখতে হবে। তো ইউএসএসআর কবে গঠিত হয়? এটা গঠিত হয় কিন্তু 1922 সালে। আমরা একটু জেনে রাখবো যে সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর এটা কবে গঠিত হয়? এটা গঠিত হয় 1922 সালে। নিচের কোন প্রতিষ্ঠান বাংলাদেশের 21শে ফেব্রুয়ারি শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে? এটার অ্যান্সার হবে হচ্ছে ইউনেস্কো। ওকে, এটা অ্যান্সার কি হবে? এটা হবে হচ্ছে ইউনেস্কো। তো আমরা জানি যে ইউনেস্কো 1999 সালের 17ই নভেম্বর 30তম অধিবেশনে বাংলা ভাষাকে তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। এবং সর্বপ্রথম সারা বিশ্ব জুড়ে কবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়? এর পরের বছরই 2000 সালের 21শে ফেব্রুয়ারি সারা বিশ্ব জুড়ে মোটামুটি পালিত হয়। ওকে, গেল। এরপর আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আন্তর্জাতিক মাতৃভাষা বর্ষ হিসেবে কোনটাকে ঘোষণা করা হয়? সেটার অ্যান্সার হবে কিন্তু 2008। এটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা বর্ষ। বর্ষ কবে? 2008। আর প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় কবে? সেটা হবে 2000 সালের 21শে ফেব্রুয়ারি। আচ্ছা, এশীয় দেশসমূহের মধ্যে কোনটি বিশ্বের উন্নত দেশ? এখানে আসলে বোঝানো হয়েছে G7 এর কথা। আমরা জানি যে G7 এর মধ্যে কোনটা কোনটা আছে? প্রথমে থাকবে হচ্ছে ইউএসএ আছে এখানে, সেখানে মোটামুটি কানাডাকে দেখা যায়। তারপর থাকে ইউকে আর হচ্ছে ফ্রান্স, এই দুইটাও একসাথেই থাকে।
আর থ্রি টাইগার্স যেটাকে বলা হয়, একটা হচ্ছে জাপান, একটা হচ্ছে জার্মানি এবং আরেকটা হচ্ছে ইতালি। তো বিশ্বের টোটাল এই 7টা উন্নত রাষ্ট্র নিয়ে G7 বা গ্রুপ অফ 7 গঠিত হয়। এই G7 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি একমাত্র এশীয় দেশ হচ্ছে জাপান। এজন্য এই সেন্সে এশীয় দেশসমূহের মধ্যে কোনটা বিশ্বের উন্নত দেশ, এই সেন্সে অ্যান্সার হবে হচ্ছে জাপান। এবং যদি কখনো প্রশ্ন আসে যে G7 এর সদর দপ্তর কোথায়, আপনারা মনে রাখবেন যে G7 এর কিন্তু কোনো সদর দপ্তর নাই। টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি অর্জনে নিচের কোনটির গুরুত্ব সবচেয়ে বেশি? এটার অ্যান্সার হবে হচ্ছে অংশীদারিত্ব। তো এখানে আছে এসডিজি গৃহীত হয় কোথায়? আমরা মনে রাখবো যে জাতিসংঘের যেই সদপ্তর নিউ ইয়র্কে, সেখানে কিন্তু এই এসডিজি গঠিত হয় বা গৃহীত হয়। এসডিজির মূলনীতি কি? মূলনীতি মনে রাখতে হবে যে কাউকে আমরা পিছনে ফেলে যাব না, লিভিং নো ওয়ান বিহাইন্ড, লিভিং নো ওয়ান বিহাইন্ড, নাকি উচ্চারণতে হবে বিহাইন্ড। আচ্ছা, লক্ষ্যমাত্রা কয়টি? লক্ষ্যমাত্রা হবে হচ্ছে 17টি লক্ষ্যমাত্রা। আর টার্গেট বললে হবে কি? 169টা হবে হচ্ছে টার্গেট। ওকে। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? আমরা একটু আগে দেখে আসছি, যেটার অ্যান্সার হবে কংগ্রেস। এই কংগ্রেসের মধ্যে আমরা জানি উচ্চ যে সভা থাকে সেটাকে বলা হয় সিনেট, আর নিম্ন কক্ষকে বলা হয়ে থাকে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। কোনটি উন্নয়ন কার্যক্রমে ঋণ সহায়তা প্রদানকারী সংস্থা? ইউরোপীয় ইউনিয়নও ঋণ দেয়, এডিবি বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এটাও ঋণ দেয়, আবার বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক সেটাও কিন্তু ঋণ দেয়। তাহলে এটার অ্যান্সার হবে উপরের সবগুলো। এবার দেখি বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান কোনটি? এটার অ্যান্সার হবে ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক। সর্ববৃহৎ বললে হবে বিশ্ব ব্যাংক। আর সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটা? সেটা হবে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? আমরা জানি সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে। বেলজিয়ামের ব্রাসেলসে। ইউরোপিয়ান ইউনিয়নের সামরিক বাহিনীর নাম কি? সামরিক বাহিনীর নাম হচ্ছে ফ্রন্টেক্স। ফ্রন্টেক্স। এডিবি বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায়? ফিলিপাইনের ম্যানিলাতে। ফিলিপাইনের ম্যানিলাতে। বাংলাদেশ এডিবি এর সদস্যপদ কবে লাভ করে? সহজে মনে রাখবো আমরা 14/3/73। 14/3/73। একটু কনসিয়াসলি বারবার পড়বেন, তাহলে দেখবেন মনে থাকবে। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়? বিশ্ব ব্যাংকের সদর দপ্তর হচ্ছে আমরা জানি ওয়াশিংটন ডিসি, তাই না? হ্যাঁ, ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি। আমরা জানি যে ব্রেটেন উডস চুক্তির মাধ্যমে 2টা প্রতিষ্ঠান জন্ম লাভ করে, একটা হচ্ছে বিশ্ব ব্যাংক এবং আরেকটা হচ্ছে আইএমএফ। সো আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক দুইটারই সদর দপ্তর কোথায়? যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। তো এই ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যে কয়েকটা শাখা আছে। কোন শাখাটা আসলে ঋণ সহায়তা প্রদান করে থাকে? আমরা মনে রাখবো আইবিআরডি। ওকে। কোন সংস্থাটা মূলত ঋণ প্রদান করে থাকে? আইবিআরডি। একটু মনে রাখবো, এটাকে বলা হয় সফট লোন উইন্ডো। সফট লোন উইন্ডো। চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প কোন দেশসমূহের মধ্যে বা কোন অঞ্চলের দেশসমূহের মধ্যে সংযোগ বৃদ্ধি করবে? এটার অ্যান্সার হবে এশিয়া, ইউরোপ, আফ্রিকা। একটু মনে রাখবেন, এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা। আমি একটা ম্যাপ এখানে রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ম্যাপের মধ্যে দেখবেন এই যে বিআরআই প্রকল্প, সেই বিআরআই প্রকল্পের মধ্যে 2টা শাখা আছে। একটা শাখা হচ্ছে স্থলপথে এবং আরেকটা শাখা হচ্ছে সমুদ্রপথে। তো স্থলপথে যেই শাখাটা আছে সেটাকে বলা হয় সিল্ক রোড ইকোনমিক বেল্ট। রোড মানে স্থলপথ, তাই না? তো এই শাখাটা কিন্তু দেখেন চায়না থেকে শুরু হয়ে রাশিয়া হয়ে ইউরোপ পর্যন্ত বিস্তৃত হয়েছে। অন্যদিকে আরো একটা শাখা এটার আছে, যেটা 21st সেঞ্চুরি মেরিটাইম সিল্ক রোড নামে পরিচিত। তার মানে মেরিটাইম বলা হয়েছে, তার মানে সমুদ্র বিষয়ে কিছু একটা আছে। তো এই 21st সেঞ্চুরি মেরিটাইম সিল্ক রোড কি করলো? তারা এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার কিছু গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরকে কানেক্ট করার চেষ্টা করলো। এভাবে
ব্যবসায়িক স্বার্থ রক্ষা হলো এবং ব্যবসায়িক স্বার্থকে ঘিরেই কিন্তু এই বিআরআই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। তো এই বিআরআই প্রকল্পের বিষয়টি প্রকাশ করেন কে? আমরা জানি 2013 সালে শি জিনপিং সর্বপ্রথম এই বিআরআই প্রকল্প ঘোষণা করে। প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? আমাদের মনে রাখতে হবে, এটা হবে ভার্সাই চুক্তি। তো আমরা মনে রাখবো যে পিস অফ প্যারিস নামে একটা চুক্তি আছে। এই পিস অফ প্যারিস হচ্ছে প্রথম প্যারিস চুক্তি। এটা হচ্ছে প্রথম প্যারিস চুক্তি। এটা হয় কবে? এটা হয় 1783 সালে, যেটার মাধ্যমে ইউএসএ স্বাধীন হয়েছিল ইংল্যান্ডের কাছ থেকে। আর দ্বিতীয় প্যারিস চুক্তিকেই বলা হয়ে থাকে ভার্সাই চুক্তি, যেই চুক্তি হয়েছিল 1919 সালে, এবং এই চুক্তির মাধ্যমে জার্মানিকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয় এবং এই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘোষণা করা হয়। প্যারিস শান্তি চুক্তি, যদি বলা হয় শান্তি চুক্তি, তখন হবে অ্যান্সার 1973 সালে। এটা ভিয়েতনাম যুদ্ধের সমাপ্তিতে ভূমিকা রেখেছিল। ওকে, আরেকটা আছে প্যারিস জলবায়ু চুক্তি। এটা হয়েছিল 2015 সালে। তো সবগুলো একসাথে আমি দিয়ে দিলাম একটু রিভিশনে, যত হেল্প হয় আপনাদের। জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যকার রোহিঙ্গা বিষয়ক মধ্যস্থতা করছে? এটার অ্যান্সার হবে ইউএনএইচসিআর। আর হচ্ছে রিফিউজি বা শরণার্থী বিষয়ক। এজন্য এই ইউএনএইচসিআর কি করছে? বর্তমানে সমঝোতায় অংশগ্রহণ করতেছে। তো ইউএনএইচসিআর নোবেল পুরস্কার পায়, মনে রাখতে হবে দুইবার, একটা হচ্ছে 1954 সালে আর একটা হচ্ছে 1981 সালে। আর আইসিআরসি কবে কবে নোবেল পুরস্কার পায়? আমরা মনে রাখবো 1917, 1944 এবং 1963। তো এই দুইটা বিশ্ব সংস্থা বা এই দুইটা আন্তর্জাতিক সংস্থায় কিন্তু একাধিকবার তারা নোবেল পুরস্কার লাভ করে। এই জন্য সালগুলো একটু মনে রাখতে হবে আমাদের। যদি বলে ইউএনএইচসিআর তাহলে 1954 এবং 1981, আর যদি বলে আইসিআরসি বা রেড ক্রস তারা কবে কবে পায়? 17, 44, 63, 1917, 1944, 1963। বর্তমান বিশ্বের কতটি দেশ জাতিসংঘের সদস্য? 193টি দেশ। জাতিসংঘ কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে? 24 অক্টোবর 1945। এবং আমরা জানি যে 24 অক্টোবরকেই কিন্তু জাতিসংঘ দিবস হিসেবে আমরা পালন করে থাকি। জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় কোথায়? আমাদের মনে রাখতে হবে যে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে 1945 সালের 26 জুন জাতিসংঘ সনদ স্বাক্ষর করে, যেখানে টোটাল স্বাক্ষরকারী দেশ ছিল 50টা। কিন্তু জাতিসংঘের প্রতিষ্ঠাতা দেশ বলা হয় 51টাকে। কারণ কি? কারণ পোল্যান্ড কিন্তু এই সান ফ্রান্সিসকো সনদে স্বাক্ষর করে নাই, তারা পরবর্তীতে স্বাক্ষর করে। তারপরও তাদেরকে প্রতিষ্ঠাতা দেশ হিসেবে গণ্য করা হয়। তাহলে যদি প্রশ্ন করা হয় সান ফ্রান্সিসকো সনদে স্বাক্ষরকারী দেশের সংখ্যা কয়টা? 50টা। আর জাতিসংঘের প্রতিষ্ঠাতা দেশ কয়টা আছে? ওকে, তখন অ্যান্সার হবে হচ্ছে 51টা, পোল্যান্ড সহ। আর জাতিসংঘ দিবস কবে? 24 অক্টোবর, আমরা পড়ে আসছি অলরেডি। সাফটা চুক্তি কত সালে সম্পাদিত হয়? 2004 সালে। আমরা জানি সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, ওকে, মুক্ত বাণিজ্য অঞ্চল, ফ্রি ট্রেড এরিয়া। তো এই সাফটা কোথায় স্বাক্ষরিত হয়? আমরা মনে রাখবো যে পাকিস্তানের ইসলামাবাদে এই সাফটা চুক্তি স্বাক্ষরিত হয় 2004 সালে। কিন্তু যদি বলা হয় কার্যকর কবে হয়, তখন অ্যান্সার হবে কিন্তু 2006। ওকে, তখন অ্যান্সার কি হবে? এটা হচ্ছে 2006। কোন ঘটনার কারণে ধরিত্রী দিবসের সূচনা হয়? ব্যাপক তেল নিঃসরণ। এটা একটা অ্যাটিপিক্যাল প্রশ্ন ছিল এবং খুবই অনেকের কাছে কঠিন লাগছে, কঠিন লাগার মতোই একটা প্রশ্ন। কোন ঘটনার কারণে ধরিত্রী দিবস সূচনা হয়? ব্যাপক তেল নিঃসরণের জন্য। এই ঘটনাটা ঘটেছিল 1969 সালে। ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে একটা তেল নিঃসরণের ঘটনা ঘটে এবং যার জন্য প্রায় 2 থেকে 3 মিলিয়ন গ্যারেল তেল কি হলো 2 থেকে 3 মিলিয়ন ব্যারেল তেল কি হলো? সমুদ্রে নিঃসরণ হলো। পরবর্তীতে মানুষের টনক নড়ে, জলবায়ু পরিবর্তন কিংবা এই ব্যাপারগুলোতে আরো বেশি কনসাস থাকতে হবে, আরো সতর্ক হতে হবে, সতর্কতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে এবং পরবর্তীতে সেখান থেকে ধরিত্রী দিবস হিসেবে আমরা পালন করে থাকি। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের 48তম বিসিএস এর স্বাস্থ্যের আন্তর্জাতিক বিষয়াবলীর কিছু প্রশ্নগুলো। তো
ভালো করে পড়াশোনা করুন। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।